বিশ্বাসে গড়বই অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই। অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করব। FM মেথড, মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখানে বসে মাতৃভাষার চেতনায় উদ্বুদ্ধ সৃজনশীল পদ্ধতি FM মেথডে ইংরেজি শিক্ষা শীর্ষক আজকের ৭ম পর্বটি দেখছ, তোমাদের সকলকে স্বাগতম। আজ আমাদের সাথে উপস্থিত আছে FM ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণীর কতজন শিক্ষার্থী। চলো তাদের সাথে পরিচিত হওয়া যাক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমাদের দেশে যে কয় ধরনের শিক্ষা পদ্ধতি প্রচলিত আছে তার মধ্যে ইংরেজি হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। সাধারণ শিক্ষা পদ্ধতিতে নিম্ন শ্রেণী থেকে শুরু করে স্নাতক শ্রেণী পর্যন্ত ১৫-১৬টি বছর এক একজন শিক্ষার্থীকে বাধ্যতামূলক বিষয় হিসাবে ইংরেজি পড়তে হয়। আর এই সময়ের মধ্যে তাদেরকে ৫ থেকে ৫,৫০০ নাম্বারের শুধু ইংরেজি পরীক্ষায় পাশ করতে হয়। কোনো বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি লাভ করার পর যারা সেই বিষয়ে বিশেষজ্ঞ হন তাদেরও কিন্তু এতগুলো বছর সেই বিষয়টি অধ্যয়ন করতে হয় না। এত বেশি বছর ইংরেজি পড়ার পরেও, ইংরেজি পরীক্ষায় পাশ করার পরেও এদেশের সিংহভাগ শিক্ষার্থী কিন্তু ইংরেজিতেই থেকে যায় সবচেয়ে বেশি দুর্বল। আমাদের দেশের শিক্ষার্থীরা কেন ইংরেজিতে দুর্বল, ইংরেজি কেন তাদের কাছে এতটা দুর্বোধ্য, আর কোন পদ্ধতিতে পড়ালে সহজে ইংরেজি শিখতে পারে, ১৯৮৬ সাল থেকে এই বিষয়গুলো নিয়ে আমি গবেষণা করি। আর এই বিষয়ে যে সমস্ত কারণগুলো উদ্ঘাটিত হয়েছে আমার গবেষণায়, সেগুলো আমার রচিত মাতৃভাষার চেতনায় উদ্বুদ্ধ ইংরেজি শেখার সৃজনশীল পদ্ধতি FM মেথড, দ্য বেস্ট মেথোডোলজি অ্যান্ড দ্য মোস্ট সায়েন্টিফিক অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ে অফ টিচিং ইংলিশ বইতে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। এখানে যদি সংক্ষেপে আমি কথাটি উল্লেখ করতে চাই তাহলে বলতে পারি, প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতিটা হলো এরকম যে যে কোনো বাংলা বাক্যকে আমরা টেন্স, গ্রামার, স্ট্রাকচারের সাহায্যে প্রসেস করে ইংরেজিতে রূপান্তরিত করি। চিত্রের মাধ্যমে যদি আমি সেটা বোঝাতে চাই তাহলে এইভাবে বলতে পারি, যে কোনো বাংলা বাক্যকে আমরা টেন্স, গ্রামার, স্ট্রাকচারের সাহায্যে প্রসেস করতে করতে তারপর ইংরেজিতে রূপান্তরিত করি। যেমন সে যায়, এই ছোট্ট বাংলা বাক্যটিকে যদি আমরা ইংরেজি করতে চাই তাহলে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস বা ইয়ে যোগ করতে হবে। এই গ্রামারের রুলটি শিখতে হবে। আর এই গ্রামারের রুলটি যদি আমরা ভালো করে বুঝতে চাই তাহলে এই রুলের ভিতর থেকে ৩৩টা গ্রামেটিক্যাল আইটেম আমাদের বুঝতে হবে। অর্থাৎ সে যায়, এই ছোট্ট বাক্যটিকে ৩৩টি গ্রামেটিক্যাল আইটেম বা বাক পার হতে হতে এখানে এসে আমরা হি গোজ ইংরেজিটি পাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো দেখি, কোনো বুদ্ধিমান বুদ্ধিমতী মানুষ কি আঁকা বাঁকা পথে চলবে নাকি সোজা পথ চলবে? সোজা পথ চলবে। আর এই সোজা পথটি সেটাই হলো FM মেথড। কাজে FM মেথডই হলো বাঙালিদের জন্য সোজা পথ, সঠিক পথ, সহজ পথ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের মতো মহান ভাষা শহীদদেরও প্রতিটির ফোঁটা রক্তের নিকট আমরা ঋণী। এই ঋণ আমাদের শুধতেই হবে। আর তাই তো বিদেশি ভাষা ইংরেজি শিখতে হলে টেন্স, গ্রামার, স্ট্রাকচার নয়, বরং মাতৃভাষা বাংলাকেই মাধ্যম ধরে শিখতে হবে। আর তাই তো প্রতিটি বাংলা বাক্যের ধরন সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। চিত্রের মাধ্যমে যদি আমি তা দেখাতে চাই তাহলে এভাবে বলতে পারি, বাংলা বাক্যগুলো শেষ হয় ভার্ব জাতীয় শব্দে, অথবা নন ভার্ব জাতীয় শব্দে, অথবা ভার্বের পরে হয় জাতীয় শব্দ। কতগুলো উদাহরণ দেয়া যাক। আমি একজন আদর্শ মানুষ হতে চেয়েছিলাম, এই বাক্যের শেষ শব্দটি হলো চেয়েছিলাম, এটি ভার্ব। একজন আদর্শ মানুষ হওয়া আমার জীবনের লক্ষ্য ছিল, এই বাক্যের শেষ শব্দটি ছিল, কিন্তু এই শব্দটি দ্বারা কোনো কাজ করা বোঝায় না। এর আগের শব্দটি হলো লক্ষ্য, এটি নন ভার্ব। কাজে এই ছিলটাও নন ভার্বেরই অংশ। কাজে এই বাক্যটি আমরা ধরে নেব যে বাংলা বাক্যের শেষে আছে নন ভার্ব, অর্থাৎ এই বাক্যটি হলো শেষ শব্দটি নন ভার্ব বিশিষ্ট বাক্য। একজন আদর্শ মানুষ হতে আমাকে শিক্ষা দেয়া হয়েছিল, এই বাক্যের শেষ শব্দটি হলো হয়েছিল, এটি হয় জাতীয় শব্দ এবং এর আগের শব্দটি শিক্ষা দেয়া, এটি ভার্ব। তার মানে
এই বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো টেন্স শিখেছ। এবার বলো দেখি 3টি বাক্য কোন টেন্স ভুক্ত? রাইট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ভুক্ত। তোমরা কাইন্ডস অফ সেন্টেন্স অনুযায়ী শিখেছ সেন্টেন্স হচ্ছে 5 রকমের: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। সেদিক থেকে এই 3টি বাক্য কোন ধরনের বাক্য? তোমরা জানো কনস্ট্রাকশন অফ সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 ধরনের: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সেদিক থেকে এই 3টি বাক্য কোন ধরনের? গুড। দেখেছ, টেন্স বলো, গ্রামার বলো, স্ট্রাকচার বলো, সব দিক থেকে এই 3টি বাক্য একই ক্যাটাগরি ভুক্ত হওয়ার পরেও এই 3টি বাক্যের যখন আমরা ইংরেজি করব তখন ইংলিশ সেন্টেন্সের গঠন কিন্তু কখনো একই রকম হয় না, হবে না, হতে পারে না। আমি একজন আদর্শ মানুষ হতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম ইংরেজি হলো আই ওয়ান্টেড, হতে ইংরেজি হলো টু বি, একজন আদর্শ মানুষ ইংরেজি হলো অ্যান আইডিয়াল ম্যান। এই বাক্যের গঠনটা দেখো দেখি। আই হলো সাবজেক্ট, ওয়ান্টেড হলো ভার্ব। এটি কোন ধরনের ভার্ব? যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাকে আমরা বলবো অ্যাকশন ভার্ব। আমরা বুঝতে পারলাম বাংলা বাক্যের শেষ শব্দটি যদি ভার্ব হয় তাহলে সেই ধরনের বাক্য যখন ইংরেজিতে রূপান্তরিত করা হয় সেই ইংলিশ সেন্টেন্সের গঠন হয় সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব। দ্বিতীয় বাক্যটি খেয়াল করো, একজন আদর্শ মানুষ হওয়া আমার জীবনের লক্ষ্য ছিল। এটার ইংরেজি হলো মাই এইম ইন লাইফ ওয়াজ টু বি অ্যান আইডিয়াল ম্যান। মাই এইম ইন লাইফ হলো সাবজেক্ট, ওয়াজ হলো বি ভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার্ব সেই বাক্যের ইংরেজি করতে হলে ইংলিশ সেন্টেন্সের গঠন হয় সাবজেক্টের পরে বি ভার্ব। আর একজন আদর্শ মানুষ হতে আমাকে শিক্ষা দেওয়া হয়েছিল, এই বাক্যের ইংরেজি হলো আই ওয়াজ ট্রেইনড হতে টু বি অ্যান আইডিয়াল ম্যান। এই বাক্যে আই হলো সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে বি ভার্ব, আর ট্রেইনড হচ্ছে ট্রেন ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম। ট্রেন ভার্বটি হচ্ছে অ্যাকশন ভার্ব, তাহলে ট্রেন্ড হচ্ছে অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাতে আমরা কি বুঝতে পারলাম? যে বাংলা বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকে সেই ধরনের বাক্যের ইংলিশ করতে হলে সাবজেক্টের পরে বি ভার্ব, এরপরে অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাঙালি, বাংলা ভাষাকে আমরা ইংরেজি ভাষায় রূপান্তরিত করব। কাজেই বাংলা ভাষাকে যদি ইংরেজি ভাষায় রূপান্তরিত করতে হয় তখন ইংলিশ সেন্টেন্সের গঠনটা যে কেমন হয় সেটা জানাটা হচ্ছে সবচেয়ে আসল শিক্ষা। আর টেন্স গ্রামার সারা জীবন পড়লেও কিন্তু আমরা সেই আসল শিক্ষা বা মৌলিক শিক্ষাই লাভ করতে পারি না। আর সেই কারণেই ডিগ্রি পর্যন্ত কম্পালসারি সাবজেক্ট হিসাবে ইংরেজি শেখাতে গিয়ে টেন্স গ্রামার প্রতিটি বছর পড়ানোর পরেও ছাত্রছাত্রীরা কিন্তু ইংরেজিতে দক্ষতা লাভ করতে পারে না। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার একটি চমৎকার উদাহরণের মাধ্যমে আমি আমার বক্তব্যটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মনে করো এটি হলো একটি বাস স্টপেজ। চারিদিক থেকে লোকজন এসে এই বাস স্টপেজে জড়ো হয় ঠিকই, কিন্তু তাই বলে কি সব লোক একই বাসে চড়বে? কি বলো শিক্ষার্থী বন্ধুরা, সব লোক কি একই বাসে চড়বে? যাদের গন্তব্য যেদিকে তাদেরকে সেই পথেই যাত্রা করতে হয়। যারা চট্টগ্রামে যেতে চাবে তারা এই পথে চট্টগ্রামে যাবে, যারা খুলনায় যেতে চাইবে তারা এই পথে খুলনায় যাবে, যারা সিলেটে যেতে চাইবে তাদের এই পথেই সিলেটে যেতে হবে। তার মানে কি বুঝতে পারলাম আমরা? গন্তব্যে পৌঁছানো যায় সঠিক পথে চললেই। কেউ যদি এই পথে চলে তাহলে কিছুতেই তার পক্ষে চট্টগ্রাম কিংবা সিলেটে পৌঁছা সম্ভব নয়। খুলনার পথটা হচ্ছে এটি, চট্টগ্রামের সঠিক পথ হচ্ছে এটাই, সিলেটের সঠিক পথ হচ্ছে এটাই। ঠিক তদ্রূপ সঠিকভাবে ইংলিশ শিখতে হলে এফএম মেথডেই শিখতে হবে, কারণ এফএম মেথড সঠিক পথটি শিখিয়ে দেয়। যেমন আমরা জানি বাংলা বাক্য শেষ হয় 3 ধরনের শব্দে। যদি বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব হয় তাহলে সেই বাক্য কি সঠিকভাবে ইংরেজি করতে হলে লেসন 2 এর মাধ্যমে ইংরেজি করতে হবে। যদি বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার্ব হয় তাহলে সেটিকে এফএম মেথডে লেসন 3 এর মাধ্যমে সঠিকভাবে ইংরেজি করতে হবে। যদি বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্বের পরে হয় জাতীয় শব্দ হয় তাহলে এফএম মেথডে লেসন 4 এর মাধ্যমে সেই বাক্যটিকে সঠিকভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, যে কথাটি আমি খুব জোরের সাথে বলতে চাচ্ছি সেটা হলো, যে সকল বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব সেই সকল বাক্যের ইংলিশ করতে হলে সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব ব্যবহৃত হয়। আর যে সকল বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার্ব সেই সকল বাক্যের ইংলিশ করতে হলে সাবজেক্টের পরে বি ভার্ব ব্যবহৃত হয়। যে সকল বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্বের পরে হয় জাতীয় শব্দ সেই সব বাক্যের ইংলিশ করতে হলে সাবজেক্টের পরে বি ভার্ব এবং এরপরে অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। মনে রাখবে
আমরা বাঙালি, আমাদের যদি ইংরেজি শিখতে হয় তাহলে প্রত্যেকটি বাংলা বাক্যের যদি ইংরেজি করা হয় তাহলে সেই ইংলিশ সেন্টেন্সের গঠন কেমন হতে হবে সেই শিক্ষাটাই আমাদের আসল শিক্ষা হতে হবে। সেই শিক্ষাটা যদি আমরা লাভ করতে না পারি তাহলে টেন্স বলো, গ্রামার বলো, সেই শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা সঠিক শিক্ষা বা পরিপূর্ণ ইংরেজি শিক্ষা লাভ করতে কিছুতেই সম্ভব হব না। তাই তো ঔপনিবেশিক আমল থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত টেন্স গ্রামার নির্ভর ইংলিশ শিক্ষাদানের ব্যর্থ প্রচলিত পদ্ধতির মূল উৎপাটন করে FM মেথড শিক্ষা বিপ্লব সফল করার মাধ্যমে মেধাবী মানব সম্পদ তৈরি করার আন্দোলনে সকলকে সামিল হবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা FM মেথডের একজন শিক্ষার্থীর নিকট থেকে FM মেথড সম্বন্ধে তার বক্তব্য শুনব। Thank you, sir, for giving me a chance to say something about FM method. I am Julfikar. I am the student of Eastern University of English Department. At the same time, I am a student of FM method. I couldn't speak in English before I was admitted to FM Institute. I think our educational system is very faulty and unscientific. I have an earnest request to the government to introduce FM method in our educational system. I believe all the students will be benefited by following FM method. There will be no unemployment problem in our country. In my consideration, FM method is the best and most scientific method. There is no alternative to FM method. Thank you all. শিক্ষার্থী বন্ধুরা, সময় হলো একটি বিরতি নেবার। অল্পক্ষণ পরে ফিরে আসব। আশা করি ততক্ষণ তোমরা আমাদের সাথেই থাকবে। FM মেথড, মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলন। দেখেছেন তো সারা দেশে ইংরেজির কি দশা। 2020 সালের মধ্যে টেন্স গ্রামার নির্ভর জটিল ও ব্যর্থ শিক্ষাদান পদ্ধতির পরিবর্তে একমাত্র সঠিক বৈজ্ঞানিক ও সৃজনশীল পদ্ধতি FM মেথড। শিক্ষা বিপ্লব সফল করতে সারা দেশে ক্যাম্পাস লিজ দেওয়া হচ্ছে। দেখুন www.fmmethodbd.com। ইংরেজিতে ব্যর্থ হওয়ার কারণ জানতে চান? স্পিকিং এবং রাইটিং ইংলিশে দক্ষ হতে চান? ইংলিশে A+ নিশ্চিত করতে চান? বেকারত্ব ঘোচাতে চান? পদোন্নতি চান? 1 লক্ষ টাকা পুরস্কার লাভ করতে চান? 1x1 পূর্ব রাজাবাজার ফার্মগেটে FM মেথডের ফ্রি প্রশিক্ষণে সবান্ধব চলে আসুন শুক্রবার সকাল 9:30টায়। www.fmmethodbd.com। FM মেথড, মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কাইন্ডস অফ সেন্টেন্স শিখেছ এবং সেগুলো শেখার জন্য তোমরা গ্রামার শিখেছ। আজকে আমরা FM মেথডের কৌশলের মাধ্যমে, ফর্মুলার মাধ্যমে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন শিখব। আসলে আমরা এতদিন যা শিখেছিলাম তার মাধ্যমে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন শিখেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও গঠন শিখেছি, WH কোশ্চেন করারও গঠন শিখেছি। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সকল সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা হয় সেই ধরনের সেন্টেন্সকে বলবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। গুড। আজকে কিন্তু আমরা গ্রামারের সাহায্যে ইম্পারেটিভ সেন্টেন্স শিখব না। আজকে আমরা FM মেথডের ফর্মুলার সাহায্যে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন শিখব। তার আগে তোমরা কতজন বাংলায় ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ বলতে পারো? হাত তোলো তো দেখি। আচ্ছা, আমি এক এক করে তোমাদের জিজ্ঞেস করব। প্রথমে হাসিব বলো। এখন ঘুমোতে যাও। এবার নিবিড় বলো দেখি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো। এবার নুসরাত বলো। অর্থ সঞ্চয় করতে চেষ্টা করো। অর্থ সঞ্চয় করতে চেষ্টা করো। এবার সিজান বলো দেখি। পিতামাতাকে সম্মান করো। পিতামাতাকে সম্মান করো। গুড, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যতগুলো বাক্য বলেছ সবগুলো বাক্যই ছিল কিন্তু হাবোধক ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? দেখো, আমরা গ্রামার না শিখে FM মেথডের সাহায্যে হাবোধক ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করতে হবে সেই কৌশলটা শিখব। আই ডু একটি হলো ফর্মুলা, একটি ছোট্ট ফর্মুলা না? এই আই ডু ফর্মুলার মাধ্যমে তুমি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করতে পারবা, ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে পারবা, অপটেটিভ সেন্টেন্সও গঠন করতে পারবা, এক্সক্লেমেটরি সেন্টেন্সও গঠন করতে পারবা। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন শিখব। এই আই ডু ফর্মুলার মাধ্যমে আসিফ যে বাক্যটি বলেছিল সেটা হলো এখন ঘুমাতে যাও। আমরা জানি বাংলা বাক্যের শেষ শব্দটি যদি ভার্ব হয় তাহলে সেটি FM মেথড লেসন 2 এর মাধ্যমে ইংরেজি করতে হয়, আর সেই জন্য ফর্মুলা হলো আই ডু। এখানে কার কথা বলা হয়েছে? তুমি। তাহলে আই এর জায়গায় বসাতে হবে
তুমি ইংরেজি হলো ইউ, আর ডুয়ের জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষ ভার্বটি, এটা হলো যাওয়া, ইংরেজি হচ্ছে গো। তাহলে আই ডু এর মাধ্যমে হলো ইউ গো। আর ঘুমাতে আমরা জানি ক্রিয়ার পরে যদি তে বা র থাকে তাহলে এফএম মেথডের লেসন 1বির মাধ্যমে সেটি ইংরেজি করতে হয়। আর লেসন 1বিতে কীভাবে আমরা গঠন করব, টু এর পরে ভার বসাবো। তাহলে ঘুমানো ইংরেজি হচ্ছে স্লিপ, তাহলে ঘুমাতে ইংরেজি হবে টু স্লিপ। তাহলে তুমি যাও ইউ গো, ঘুমাতে টু স্লিপ, এখন ইংরেজি হলো নাও। যখন তুমি এই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি শুরুতে ইউ থাকে, এই ইউটাকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে যা দাঁড়াবে সেটাই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখন ঘুমাতে যাও ইম্পারেটিভ সেন্টেন্সটি কী হলো, গো টু স্লিপ। এরপর নিবিড় বলেছিল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই বাক্যের শেষেও পড়ো আছে, নামাজ পড়ো, এটি ভার, কাজে এটি এফএম মেথডের লেসন 2 এর আই ডু ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। আই এর জায়গায় যার কথা বলা হয় সেটা, এখানে তোমার কথা বলা হয়েছে, কাজে তুমি ইংরেজি হলো ইউ, আই এর জায়গায় হলো ইউ, আর এই ডু এর জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষ ভার্বটি, নামাজ পড়া ইংরেজি হচ্ছে প্রে। তাহলে তুমি নামাজ পড়ো, আই ডু এর মাধ্যমে হলো ইউ প্রে। 5 ওয়াক্ত ইংরেজি হলো 5 টাইমস, প্রতিদিন ইংরেজি হলো এভরিডে, তাহলে ইউ প্রে 5 টাইমস এভরিডে, ইউটা বাদ দিয়ে দাও, প্রে 5 টাইমস এভরিডে, এটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আই ডু ফর্মুলার মাধ্যমে এটা আমরা করতে পারছি। 5 ওয়াক্ত নামাজ পড়া ইংরেজি কী হবে তাহলে, গুড। এরপর নুসরাত বলেছিল অর্থ সঞ্চয় করতে চেষ্টা করো, এই বাক্যের শেষ শব্দটি ভার্ব, কাজে এটি এফএম মেথডের লেসন 2 এর আই ডু ফর্মুলার সাহায্যে ইংরেজি করতে হবে। আর এখানে সঞ্চয় করতে আমরা জানি ক্রিয়ার পরে যদি তে বা র থাকে তাহলে এফএম মেথড লেসন 1বির মাধ্যমে সেই অংশটুকু ইংরেজি করতে হয়। তাহলে আই এর জায়গায় কি হলো, তোমার কথা বলা হয়েছে, তুমি ইংরেজি হলো ইউ, আর বাংলা বাক্যের শেষে যে ভার্বটি থাকে সেই ভার্বটিকে এই ডু এর জায়গায়, ফর্মুলা ডু এর জায়গায় বসাতে হবে। চেষ্টা করা ইংরেজি হচ্ছে ট্রাই, তাহলে আই ডু ফর্মুলার মাধ্যমে আমরা পেলাম তুমি চেষ্টা করো, ইউ ট্রাই। সঞ্চয় করতে ইংরেজি হলো টু সেভ, অর্থ ইংরেজি হলো মানি, তাহলে আই ডু ফর্মুলার মাধ্যমে ইউ ট্রাই টু সেভ মানি। আর এখানে ইউ শব্দটি বাদ দিয়ে দিলে যা থাকবে সেটি হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ট্রাই টু সেভ মানি, তাহলে অর্থ সঞ্চয় করতে চেষ্টা করো ইংরেজি কি হবে বলো দেখি, গুড। সিজন বলেছিল পিতামাতাকে সম্মান করো, এই বাক্যের শেষ শব্দটি হলো সম্মান করা, এটি ভার্ব, কাজে এটি এফএম মেথডের লেসন 2 এর আই ডু ফর্মুলার সাহায্যে ইংরেজি করতে হবে। আই এর জায়গায় বসাতে হবে যার কথা বলা হয়েছে তুমি ইউ, আর এই ডু এর জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষ ভার্বটি, সম্মান করা ইংরেজি হচ্ছে রেসপেক্ট, কাজে আই ডু ফর্মুলার মাধ্যমে হলো ইউ রেসপেক্ট পিতামাতাকে, ইউর প্যারেন্টস, তাহলে ইউ রেসপেক্ট ইউর প্যারেন্টস, এটি হলো আই ডু ফর্মুলার মাধ্যমে গঠিত। আর ইউটা বাদ দিয়ে দিলেই বাকি যা থাকবে সেটি হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে পিতামাতাকে সম্মান করো, ইম্পারেটিভ সেন্টেন্সটি কি হলো, রেসপেক্ট ইউর প্যারেন্টস, গুড। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা হাবোধক ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে এফএম মেথডের ফর্মুলা আই ডু এর মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে সেটি শিখলাম। এবার আমরা এফএম মেথডের ফর্মুলার সাহায্যে কীভাবে নাবোধক ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে হয় সেটি শিখব। কজন তোমরা উদাহরণ দিতে পারবা, হাত তোলো দেখি, গুড। আচ্ছা হাত নামাও। আচ্ছা রিফতি বলো দেখি একটি উদাহরণ, পিতা মাতার অবাধ্য হয়েও না। পিতামাতার অবাধ্য হয়েও না, আচ্ছা বসো। এবার সামিন বলো দেখি একটি উদাহরণ, টাকা নষ্ট করো না। এবার ইলা তুমি একটি উদাহরণ দাও দেখি, নামাজ বাদ দিও না। হ্যাঁ খুব ভালো কথা বলেছো, নামাজ বাদ দিও না, এটি একটি নাবোধক ইম্পারেটিভ সেন্টেন্স, বসো। এবার ইশাত তুমি একটি উদাহরণ দাও দেখি, দূষিত পানি পান করো না। দূষিত পানি পান করো না, হ্যাঁ কারো দূষিত পানি পান করা উচিত না, তাতে শরীর খারাপ হয়, অসুস্থ হয়, এটা একটি নাবোধক ইম্পারেটিভ সেন্টেন্স। এবার মার্জিয়া একটি উদাহরণ দাও তো দেখি, নাবোধক। হারানো টাকার জন্য আফসোস করো না। হারানো টাকার জন্য আফসোস করো না। এবার রায়হান একটি উদাহরণ দাও, মিথ্যাবাদীকে বিশ্বাস করো না। মিথ্যাবাদীকে বিশ্বাস করো না, হ্যাঁ এটাও একটি গুরুত্বপূর্ণ কথা এবং এটি একটি নাবোধক ইম্পারেটিভ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা এফএম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে কতগুলো নাবোধক ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ শুনলাম। চলো এগুলো এফএম মেথডের ফর্মুলার সাহায্যে কিভাবে আমরা ইংরেজি করতে পারি সেটা দেখি। রিফতি বলেছিল পিতামাতার অবাধ্য হয়েও না, এটি নাবোধক বাক্য, কাজে এফএম মেথডের লেসন 2 এর আই ডোন্ট ডু ফর্মুলার মাধ্যমে এটি ইংরেজি করতে হবে। আই এর জায়গায় বসাতে হবে যার কথা সেটা তুমি ইউ, ডোন্টের জায়গায় ডোন্ট, আর এই ডু এর জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষ ভার্বটি, এটি হচ্ছে হওয়া, ইংরেজি হলো বি, তাহলে আই ডোন্ট ডু ফর্মুলার মাধ্যমে হলো ইউ ডোন্ট বি। অবাধ্য ইংরেজি হলো ডিসঅবিডিয়েন্ট,
তোমার পিতামাতার প্রতি, ইংরেজি হলো টু ইউর প্যারেন্টস। তাহলে পিতামাতার প্রতি অবাধ্য হয়েও না, ইউ ডোন্ট বি ডিসঅবিডিয়েন্ট টু ইউর প্যারেন্টস। আর সেই ইউটাকে বাদ দিয়ে দিলেই তখন ইম্পারেটিভ সেন্টেন্স পাওয়া যায়। তাহলে আমরা কি পেলাম? ডোন্ট বি ডিসঅবিডিয়েন্ট টু ইউর প্যারেন্টস। পিতামাতার অবাধ্য হয়েও না, ইংরেজি কি হবে তাহলে? সামিন বলেছিল টাকা নষ্ট করো না, এটিও না বোধক বাক্য। কাজেই এফএম মেথড লেসন 2 এর আই ডোন্ট ডু ফর্মুলার মাধ্যমে এটি ইংরেজি করতে হবে। আই এর জায়গায় বসাতে হবে যার কথা বলা হচ্ছে সেটা হলো ইউ, ডোন্টের জায়গায় হলো ডোন্ট, আর বাংলা বাক্যের শেষের ভার্বটি হচ্ছে নষ্ট করা, ইংরেজি হলো ওয়েস্ট। তাহলে ডু এর জায়গায় হবে ওয়েস্ট। টাকা ইংরেজি হচ্ছে মানি, তাহলে ইউ ডোন্ট ওয়েস্ট মানি, ইউ বাদ দিয়ে দিলেই হয়ে যাবে ডোন্ট ওয়েস্ট মানি। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। টাকা বা নষ্ট করো না, ইংরেজি কি হলো তাহলে? ইলা বলেছিল নামাজ বাদ দিও না, এটাও না বোধক বাক্য। কাজে এফএম মেথডের আই ডোন্ট ডু ফর্মুলার মাধ্যমে সেটি ইংরেজি করতে হবে। আই এর জায়গায় বসাতে হবে যার কথা সেটা হলো ইউ, ডোন্টের জায়গায় হলো ডোন্ট, আর এই ডু এর জায়গায় হলো বাংলা বাক্যের শেষ ভার্বটি হচ্ছে বাদ দেয়া, বাদ দেয়া ইংরেজি হচ্ছে মিস, নামাজ ইংরেজি হচ্ছে ইয়োর প্রেয়ার। তাহলে আই ডোন্ট ডু ফর্মুলার মাধ্যমে হলো ইউ ডোন্ট মিস ইউর প্রেয়ার, ইউ বাদ দিয়ে দিলে হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে নামাজ বাদ দিও না, ইম্পারেটিভ সেন্টেন্সটি কি হলো? ডোন্ট মিস ইউর প্রেয়ার। গুড। ইশরাত বলেছিল দূষিত পানি পান করো না, এটিও না বোধক বাক্য। তাই এটি এফএম মেথড লেসন 2 এর আই ডোন্ট ডু ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। আই এর জায়গায় হবে ইউ, ডোন্টের জায়গায় হবে ডোন্ট, আর এই ডু এর জায়গায় হবে বাংলা বাক্যের শেষ ভার্বটি, সেটি হলো পান করা, ইংরেজি হলো ড্রিঙ্ক। তাহলে আই ডোন্ট ডু এর মাধ্যমে হলো ইউ ডোন্ট ড্রিঙ্ক। বাকি থাকলো দূষিত পানি, ইংরেজি হলো ইমপিওর ওয়াটার। ইউ বাদ দিয়ে দিলেই আমরা যে সেন্টেন্সটি পাবো সেটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। দূষিত পানি পান করো না, ইংরেজি কি হবে? গুড, ডোন্ট ড্রিঙ্ক ইমপিওর ওয়াটার। মার্জিয়া বলেছিল হারানো টাকার জন্য আফসোস করো না, এটি না বোধক বাক্য। কাজে এটি এফএম মেথডের লেসন 2 এর আই ডোন্ট ডু ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। আই এর জায়গায় যার কথা বলা হচ্ছে সেটা হলো তুমি, ইউ, ডোন্টের জায়গায় হলো ডোন্ট, আর এই ডু এর জায়গায় হচ্ছে আফসোস করা, ইংরেজি হচ্ছে রিপেন্ট। তাহলে আই ডোন্ট ডু এর মাধ্যমে হলো ইউ ডোন্ট রিপেন্ট, জন্য ইংরেজি হলো ফর, হারানো টাকা ইংরেজি হচ্ছে দ্য লস্ট মানি। তাহলে হারানো টাকার জন্য আফসোস করো না, আই ডোন্ট ডু এর ফর্মুলার মাধ্যমে আমরা পেলাম ইউ ডোন্ট রিপেন্ট ফর দ্য লস্ট মানি। ইউ বাদ দিয়ে দিলে সেন্টেন্সের যে অংশটুকু থাকবে সেটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটি কি হলো বলো দেখি? গুড, ডোন্ট রিপেন্ট ফর দ্য লস্ট মানি। রায়হান বলেছিল মিথ্যাবাদীকে বিশ্বাস করো না, এটিও না বোধক বাক্য। কাজে এটিও এফএম মেথড লেসন 2 এর আই ডোন্ট ডু ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। আই এর জায়গায় হবে তুমি, ইংরেজি হলো ইউ, ডোন্টের জায়গায় ডোন্ট, আর বাংলা বাক্যের শেষ ভার্বটিকেই এই ডু এর জায়গায় বসাতে হবে। শেষ ভার্বটি হলো বিশ্বাস করা, ইংরেজি হচ্ছে বিলিভ। তাহলে আই ডোন্ট ডু এর মাধ্যমে হলো ইউ ডোন্ট বিলিভ। মিথ্যাবাদী ইংরেজি হলো এ লায়ার। তাহলে মিথ্যাবাদীকে বিশ্বাস করো না, আই ডোন্ট ডু ফর্মুলার মাধ্যমে হলো ইউ ডোন্ট বিলিভ আ লায়ার। সেন্টেন্সের শুরুতে ইউ বাদ দিয়ে দিলে যে অংশটুকু থাকবে সেটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে মিথ্যাবাদীকে বিশ্বাস করো না, ইংরেজি কি হবে? শিক্ষার্থী বন্ধুরা, দেখলে তো টেন্স গ্রামারের সকল ধরনের ঝামেলা এড়িয়ে আমরা এফএম মেথডের ছোট্ট ছোট ফর্মুলার মাধ্যমে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে পারছি। কৌশলটি কি হলো? কৌশলটি হলো আই ডু এবং আই ডোন্ট ডু এফএম মেথডের এই ছোট্ট দুটি ফর্মুলার মাধ্যমেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে শিখেছি। সেখানে কি করতে হয়? আই এর জায়গায় যে ইউ বসাতে হয় সেই ইউটাকে বাদ রাখতে হয়, উজ্জ্ব রাখতে হয়, আর ডু এর জায়গায় বাংলা বাক্যের শেষ ভার্বটিকে বসিয়ে দিতে হয়, আর তাতেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় লেটার রাইটিং থাকে, তোমরা মুখস্থ করো, পরীক্ষায় পাশও করো, ভালো নাম্বারও পাও, একসময় আবার ভুলে যাও। এই শিক্ষা কি আসলে সত্যিকারের মেধাবী হওয়ার শিক্ষা? নিশ্চয়ই না। আমরা যদি নিজে থেকে বাংলায় একটি পত্র লিখতে পারি এবং এফএম মেথডের ফর্মুলার সাহায্যে যদি সেটি ইংরেজিতে কীভাবে লিখতে হয় সেটা জেনে যাই, তাহলে আমরা সারা জীবনেও কোনো দিন সেটা ভুলব না। আজ আমরা সেটা করার চেষ্টা করব। আর সেই জন্য এফএম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে আমি বাংলায় একটি পত্র তৈরি করব। শিক্ষার্থী বন্ধুরা, বাবার কাছে টাকা চেয়ে একটি পত্র লিখতে হবে। তোমরা মুখে মুখে একজন এক একটি বাক্য বলবে। কারা পারবে? হাত তোলো দেখি। গুড, সবাই পারবা।
আচ্ছা অন্তরা, তুমি প্রথম বাক্যটা কি বলতে চাও? আমার সালাম নেবেন। হ্যাঁ, বাবাকে বলছো আমার সালাম নেবেন। হ্যাঁ, এটা ইংরেজি ভাষার যখন আমরা লিখি বা ইংরেজি পত্রে সাধারণত সালামটা আগে দেওয়া হয় না, যাক, কিন্তু ওটা ইংরেজদের নিয়ম। কিন্তু আমরা তো বাঙালি, আমরা মুসলমান, আমাদের পত্রে আমরা বাবাকে, মুরব্বীদেরকে আগে সালাম দিয়ে নেব। ঠিক আছে, তোমারটা হলো প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য কে বলতে পারবে? হ্যাঁ, বলো দেখি। আমি গতকাল আপনার পত্রটি পেয়েছি। তৃতীয় বাক্য কে বলতে পারবে? হ্যাঁ, বলো দেখি। আপনারা সবাই সুস্থ আছেন জেনে আমি আনন্দিত। গুড। এর পরের বাক্য তুমি বলো দেখি। আমিও ভালো আছি। গুড। তুমি সামনে মেয়েকে দাও তো। হ্যাঁ, আগামী সপ্তাহে আমাদের নতুন বর্ষের ক্লাস শুরু হবে। গুড। হ্যাঁ, এরপর তুমি বলো দেখি পরের বাক্যটি কি হবে? আমার কতগুলো বই কেনা প্রয়োজন। আচ্ছা, এবার পরের বাক্যটি কি হবে? সীমান্ত বলো দেখি। তাই আমাকে 3000 টাকা পাঠাবেন। গুড। বই কিনতে হলে টাকার দরকার আছে। গুড। মোটামুটি আমাদের একটা পত্র দাঁড়িয়ে গেছে, টাকা চেয়ে বাবার কাছে পত্র, আর লম্বা করার দরকার নেই। এবার শেষ বাক্যটা কি হবে তুমি বলো। মায়ের প্রতি শ্রদ্ধা এবং রিপনের প্রতি ভালোবাসা জানাবো। হ্যাঁ, মায়ের প্রতি শ্রদ্ধা এবং ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা রইল। শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি মুখে মুখে আমরা একটা চিঠি তৈরি করে ফেললাম। এরপরে ইতি আপনার স্নেহের অমুক এভাবে লিখে চিঠিটা শেষ করা যায়। ঠিক আছে, আমরা যে চিঠিটা এতক্ষণ মুখে মুখে তৈরি করলাম, এই চিঠিটাই যদি আমরা FM মেথডের ফর্মুলার সাহায্যে নিজেরাই ইংরেজিতে লিখতে পারি তাহলে কেমন হয় বলো দেখি? অনেক ভালো, তাই তো? আমাদের মুখস্থ করতে হবে না। তাহলে চলো দেখি এবার FM মেথডের ফর্মুলার মাধ্যমে সেটা আমরা করব। অন্তরা বলেছিল আমার সালাম নেবেন, এই বাক্যের শেষ শব্দটি হলো নেবেন, এটি ভার্ব, কাজে এটি FM মেথডের লেসন 2 এর আই ডু ফর্মুলার সাহায্যে ইংরেজি করতে হবে। আই এর জায়গায় ইউ, এটা উজ্জ্ব থাকে। তাহলে নেবেন যখন বলা হচ্ছে, নেয়া ইংরেজি হচ্ছে টেক, ভদ্রভাবে বলছি, নেবেন ইংরেজি হচ্ছে প্লিজ টেক। বাকি থাকলো আমার সালাম, মাই সালাম, প্লিজ টেক মাই সালাম। এটা আমরা বাঙালি মুসলমানরা এইভাবে সম্বোধন করে থাকি। পরের বাক্যটি স্বামী বলেছিল আমি গতকাল আপনার পত্রটি পেয়েছি, এই বাক্যের শেষের শব্দটি পেয়েছি, এটি ভার্ব। দেখতে এটি FM মেথডের লেসন 2 এর আমি করেছি প্রেক্ষাপটের বাক্য হলো যদি অতীতের সময়টা উল্লেখ থাকে তাহলে সেটা আই হ্যাভ ডান ফর্মুলা না হয় আই ডিড ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। তাহলে আই এর জায়গায় হলো আমি ইংরেজি আই ঠিকই থাকবে, আর এই ডিডের জায়গায় বসাতে হবে পাওয়া ভার্বটির ডিড ফর্ম। পাওয়া ইংরেজি যদি রিসিভ হয় তাহলে ডিড ফর্মে হবে রিসিভড। আই ডিডের মাধ্যমে হলো আই রিসিভড। কি পেয়েছি? আপনার পত্রটি ইংরেজি হলো ইয়োর লেটার, গতকাল ইংরেজি হলো ইয়েস্টারডে। তাহলে আমি গতকাল আপনার পত্রটি পেয়েছি, আই ডিড ফর্মুলার মাধ্যমে হলো আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে। বলো দেখি। গুড। এরপর প্রণয় বলেছিল আপনারা সবাই সুস্থ আছেন জেনে আমি আনন্দিত, এই বাক্যের শেষ শব্দটি আনন্দিত, এটি নন ভার্ব, কাজে এটি FM মেথড লেসন 3 এর আই এম ড্যাশ ফর্মুলার সাহায্যে ইংরেজি করতে হবে। আই এর জায়গায় আই, এম এর জায়গায় এম। বাংলা বাক্যের শেষ নন ভার্বটি আনন্দিত, এটিকে এই ফ্ল্যাট কিতে বসাতে হবে যেটা শূন্যস্থানের মতো দেখতে। আনন্দিত ইংরেজি হচ্ছে গ্ল্যাড। তাহলে আই এম ড্যাশ ফর্মুলার মাধ্যমে হলো আই এম গ্ল্যাড। বলো দেখি আমি আনন্দিত ইংরেজি কি? জেনে ইংরেজি হচ্ছে টু নো দ্যাট। জেনে ইংরেজি কি বলো দেখি? আপনারা সকলে ইংরেজি কি? ইউ অল আর। ইউ অল আর। সুস্থ ইংরেজি হলো ওয়েল। তাহলে এটিও আপনারা সবাই সুস্থ, এটিও আই এম ড্যাশ ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। আই এর জায়গায় আপনারা সবাই ইংরেজি হলো ইউ অল, কাজে এমটা হয়ে যাবে আর, আর এই জায়গাটায় বসাতে হবে সুস্থ ইংরেজি হলো ওয়েল। তাহলে আপনারা সবাই সুস্থ ইংরেজি হলো ইউ অল আর ওয়েল। আপনারা সবাই সুস্থ জেনে আমি আনন্দিত। আমি আনন্দিত ইংরেজি হলো আই এম গ্ল্যাড। জেনে আপনারা সবাই সুস্থ ইউ অল আর ওয়েল। গুড। এরপর আমিও ভালো আছি, এই শেষের এই বাক্যটি FM মেথড লেসন 3 এর আই এম ড্যাশ ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। আমিও আছি ইংরেজি হলো আই এম অলসো, ভালো ইংরেজি হলো ওয়েল। তাহলে আমিও ভালো আছি ইংরেজি কি হবে? আই এম অলসো ওয়েল। নাদিয়া বলেছিল আগামী সপ্তাহে আমাদের নতুন বর্ষের ক্লাস শুরু হবে, এটি FM মেথডের লেসন 4 এর ইট উইল বি ডান ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। ইটের জায়গায় বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটা বসাতে হবে। এখানে কি সম্বন্ধে বলা হয়েছে? আমাদের ক্লাস, ইংরেজি হলো আওয়ার ক্লাস। কোন ক্লাস? নূতন বর্ষের, অফ দ্য নিউ ইয়ার। নূতন বর্ষের ইংরেজি হলো অফ দ্য নিউ ইয়ার। তাহলে আমাদের নূতন বর্ষের ক্লাস ইংরেজি হলো
আওয়ার ক্লাস অফ দ্য নিউ ইয়ার, এটি হলো ইট। উইল বির জায়গা হবে উইল বি, ডানের জায়গা হবে শুরু হওয়া ভার্বটির ডান ফর্ম, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড। তাহলে ডানের জায়গা হলো স্টার্টেড, উইল বি ডান মানে হলো উইল বি স্টার্টেড। আগামী সপ্তাহে ইংরেজি হলো নেক্সট ইয়ার। তাহলে আগামী সপ্তাহে আমাদের নূতন বর্ষের ক্লাস শুরু হবে, ইংরেজি কি হলো? জাহিদ বলেছিল আমার কতগুলো বই কেনা প্রয়োজন। এই বাক্যটি FM মেথডের লেসন 2 এর আই ডু ফর্মুলার সাহায্যে ইংরেজি করতে হবে। আই এর জায়গায় হলো আই, আর ডু এর জায়গায় হবে প্রয়োজন, ইংরেজি হচ্ছে নিড। তাহলে আমার প্রয়োজন ইংরেজি হলো আই নিড, কেনা ইংরেজি হচ্ছে টু বাই, কতগুলো বই ইংরেজি হলো সাম বুকস। তাহলে আমার কতগুলো বই কেনা প্রয়োজন, আই নিড টু বাই সাম বুকস। তাহলে আমার কতগুলো বই কেনা প্রয়োজন ইংরেজি কী হবে? আই নিড টু বাই সাম বুকস। সীমান্ত বলেছিল তাই আমাকে 3000 টাকা পাঠাবেন। এটি বাংলা বাক্যের শেষ শব্দ যেহেতু ভার্ব, কাজে FM মেথড লেসন 2 এর আই ডু ফর্মুলার সাহায্যে ইংরেজি করতে হবে। তাই ইংরেজি হলো সো। আই ডু এর মাধ্যমে আমরা করতে পারবো, আই এর জায়গায় হলো ইউ, আর পাঠানো বাংলা বাক্যের শেষ ভার্বটির ডু ফর্মটাকে এখানে বসাতে হবে। পাঠানো ইংরেজি হচ্ছে সেন্ড। পাঠাবেন যখন বলছি প্লিজ সেন্ড আমাকে মি 3000 টাকা, টাকা 3000। এই আইয়ের জায়গায় যে ইউ আছে এটাকে বাদ দিয়ে আমরা বলতে পারি সো প্লিজ সেন্ড মি টাকা 3000। আমাকে 3000 টাকা পাঠাবেন ইংরেজি কি হলো? ইফতি বলেছিল শেষ বাক্যটি মায়ের প্রতি শ্রদ্ধা ও রিপনের প্রতি ভালোবাসা রইল। শ্রদ্ধা ইংরেজি হচ্ছে রিগার্ডস, মায়ের প্রতি ফর মাদার, অ্যান্ড এবং ও হচ্ছে অ্যান্ড। ভালোবাসা ইংরেজি হচ্ছে লাভ, রিপনের প্রতি ফর রিপন তোমার ছোট ভাই। মায়ের প্রতি শ্রদ্ধা ইংরেজি হচ্ছে রিগার্ডস ফর মাদার, ও হচ্ছে অ্যান্ড, রিপনের প্রতি ভালোবাসা লাভ ফর রিপন। এরপরে আমরা শেষ করে দিতে পারি ইতি আপনার স্নেহের অমুক, তাই তো? ইউর লাভিং সান অথবা ডটার বলে এভাবে শেষ করে দিতে পারি। বলো তো দেখি এইভাবে যদি আমরা শিখি, তোমরা যদি শেখো, বাংলা বাক্য তুমি তোমার নিজের মতো করে লিখলা, মুখস্থ করতে হবে না। সেটিকে যদি তুমি FM মেথডের ফর্মুলার সাহায্যে ইংরেজি করতে পারো তাহলে সেটাও তুমি করতে পারবা, ইংরেজি তোমার কারেক্ট হবে, তোমার মুখস্থ করতে হবে না। এই শিক্ষাটাই তো হচ্ছে সত্যিকারের শিক্ষা। মুখস্থ বিদ্যার মাধ্যমে যে শিক্ষাটা গ্রহণ করো সেটা এক সময় না এক সময় ভুলেই যেতে হয়। শিক্ষা যদি তোমার ভুলে যাওয়া হয় তাহলে সেই শিক্ষাটা কোনো শিক্ষা না, সেটা অশিক্ষারই নামান্তর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রতি রইল আমার ছোট্ট একটি পরামর্শ। মনে রাখবে তোমাকে হতেই হবে সফল, যেতে হবে বহুদূর। তাই তো FM মেথড শেখো, হবে মেধাবী, হবে জ্ঞানী, হবে মেধাবী মানব সম্পদ। টেন্স গ্রামার আগে নয়, আগে ভাষা। আর মাতৃভাষা বাংলাকে মাধ্যম ধরে যদি তুমি ইংরেজি শেখো তাহলে একদিকে যেমন তুমি টেন্স গ্রামারের শৃঙ্খল থেকে হবে মুক্ত, তেমনি হবে তুমি গর্বিত FM মেথডিয়ান। সরকারের কাছে আমি একটি আবেদন রাখতে চাই। আমাদের শিক্ষার্থীরা ইংরেজি শিখতে না পারলেও ইংরেজি পরীক্ষায় পাশ করার জন্য যথেষ্ট সময় এবং শ্রম ব্যয় করে থাকে। তাছাড়া প্রতিটি শ্রেণীতে ইংরেজি প্রাইভেট পড়তে গিয়ে হাজার হাজার টাকার জলাঞ্জলি দেয়। অবশেষে BCS পরীক্ষায় হোক কিংবা ভালো কোনো জব ইন্টারভিউতেই হোক, ইংরেজির কারণেই স্বপ্নভঙ্গ হয়ে জীবন উলটপালট হয়ে যায়। আমাদের বুঝতে হবে একবিংশ শতাব্দীতে ইংরেজি শিক্ষায় সফলতা লাভ করতে হলে ব্রিটিশ আমলের পদ্ধতি দিয়ে চলবে না, প্রয়োজন একবিংশ শতাব্দীর পদ্ধতি FM মেথড। আর তাই তো সরকার যদি শিক্ষাক্ষেত্রে FM মেথডকে প্রয়োগ করার মাধ্যমে সারা দেশের শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসেন, তাহলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার উপযোগী মেধাবী মানব সম্পদ এদেশের ঘরে ঘরেই তৈরি হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকায় তোমাদের ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো তা আমাদের জানাতে পারো। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা FM টাওয়ার 1/1 পূর্ব রাজাবাজার, ফার্মগেট, ঢাকা। মেইল করতে পারো fmmethod.fmsir@gmail.com। ফোন করতে পারো 01730050200, 01730050248 অথবা 91302990। বিভ্রান্ত না হতে ওয়েবসাইট থেকে আমাদের অন্যান্য শাখার ঠিকানা জানতে ভিজিট করতে পারো www.fmmethod.bd.com। ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করতে পারো FM মেথড অফিসিয়াল। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সপ্তাহে ঠিক একই দিন, একই সময়, একই চ্যানেলে।
আল্লাহ হাফেজ। অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করব। FM মেথড, মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলন।